এই মুহূর্তের সব থেকে বড় খবর, গোটা দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোনো বিকৃত তথ্য নয়, একেবারেই আপনাদের জানাটা উচিত। এই সামরিক অভিযানের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারতবাসীদের মধ্যে প্রত্যেকটি মানুষের এই ইনফরমেশনটা পাওয়া উচিত যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আজ একটি জরুরি বৈঠক হয়েছে সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে, এবং সেখানে প্রত্যেকটি রাজ্যকে জরুরি অবস্থা বলবতের অধিকার প্রণয়নের জন্য নির্দেশ দিয়েছে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাহলে পরিষ্কারভাবে এই তথ্য থেকে বোঝা যাচ্ছে যে এখনো যুদ্ধ চলছে, এবং আমি আপনাদের সামনে বলেছি যে যতক্ষণ না পর্যন্ত ভারত কোনো মাইলস্টোন অ্যাচিভ করছে, যতক্ষণ না পর্যন্ত আমরা সিগনিফিকেন্ট কিছু একটা অ্যাচিভ করছি, এবারের এই আঘাত প্রত্যাঘাতের খেলাটা থামবে না। 1971 সালে 93,000 পাকিস্তানের সৈন্যবাহিনী তারা ভারতের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। আমাদের বীর যোদ্ধারা তাদেরকে প্যান্ট খুলিয়ে তাদের আত্মসমর্পণ করিয়েছিল বন্দুক পায়ের কাছে নামিয়ে। সেই পাকিস্তানের আরো একবার সেম পরিণতি হতে পারে যদি কয়েকটা স্টেপ তারা নিতে পারে। গতকাল তারা প্রথম ভারতের পাতা ফাঁদে পা দিয়েছে, আরো দু একটা স্টেপ যদি এইভাবেই তারা নিতে পারে তাহলে নিশ্চিতভাবে গোটা বিশ্বের মধ্যে সব থেকে বড় আত্মসমর্পণ, এই ঘটনা দেখার জন্য প্রস্তুত থাকুন আমরা সবাই। কিন্তু আজকে জানাবো আপনাদের সামনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক জরুরি অবস্থা জারি করার মাধ্যমে স্টেটগুলোকে কি কি নির্দেশ দিয়েছে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্যতম এবং খুবই গুরুত্বপূর্ণ খবর। আপনাদের প্রত্যেকের জানাটা প্রয়োজন, আপনারা সকলকে জানান এই তথ্যটা। আমি আপনাদের সামনে দেখুন প্রমাণ দিচ্ছি, তার কারণ আপনাদের মধ্যে অনেকে এখনো বিশ্বাসযোগ্যতা অর্জন করেননি, যারা হয়তো সদ্য আমাদের চ্যানেলে যোগদান করেছেন, যারা পুরনো বন্ধু তারা জানেন যে আমাদের চ্যানেল থেকে একটা ভুল ইনফরমেশন প্রচারিত হয় না। দেখুন আপনারা, এএনআই নিউজ থেকে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ভারত সরকারের লোগো দেওয়া রয়েছে এবং সেখানে লেখা রয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। কি লেখা রয়েছে আমি পড়ে শোনাচ্ছি। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স writes to chief secretaries and administrators of all states and union territories asking them to invoke emergency power under civil defense rule of efficient implementation of necessary precautionary and measures। অর্থাৎ পরিষ্কারভাবে ভারতের হোম অ্যাফেয়ার্স মানে অমিত শাহের দপ্তর ভারতের প্রত্যেকটি রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠকে একটা নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি রাজ্য সরকার তারা জরুরি অবস্থা জারি করতে পারে, তারা জরুরি অবস্থা তাদের জারি করতে হবে। কোন বেসিসে না, 1968 সালে অসামরিক প্রতিরক্ষা বিধির 11 নম্বর ধারা অনুযায়ী জরুরি অবস্থা জারি করতে হবে। এইখান থেকেই তথ্যটা পেয়ে যাবেন যে এই মুহূর্তে ভারত ঠিক কি কি ভাবছে। তাহলে এই যে জরুরি অবস্থার বলবৎ, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অন্তত এই রেকর্ডিং করা পর্যন্ত কোনো তথ্য আমরা পাইনি, তবে যেহেতু এটা সরকারি নির্দেশ প্রত্যেকটি রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে মানতে বাধ্য। কি করতে হবে? তিনটি এর অধীনে এই 11 নম্বর 1968 সালের 11 নম্বর ধারার অধীনে তিনটি পয়েন্ট মূলত বলা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত আমাদের চ্যানেলের পর্দায়। প্রথম পয়েন্ট হচ্ছে জনগণ এবং সম্পত্তি রক্ষা করতে প্রয়োজন মতো জরুরি পদক্ষেপ করতে পারে রাজ্য। অর্থাৎ হঠাৎ যদি কোনো একটা আউটবার্স্ট হয়ে যায়, একটা কোনো মর্টার, একটা শেল, একটা মিসাইল হঠাৎ করে পড়ে যায়, তাহলে সেই মুহূর্তে প্রথম প্রায়োরিটি হওয়া উচিত যে সেই সাধারণ মানুষের সম্পত্তি
সাধারণ মানুষকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং এর জন্য কারোর কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। সরাসরি নিজেদের এই আইনের আওতায় এনে রাজ্য সরকার নিজেরা পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের মতো ডবল স্ট্যান্ডার্ড যেন না থাকে, যে আমরা কি করব, গভর্নমেন্ট নির্দেশ না দিলে আমরা তো কিছু করতে পারছি না, এই রকম যেন না হয় তার জন্য পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে 1 নম্বরে। 2 নম্বর পয়েন্টে কি বলা রয়েছে? 2 নম্বর পয়েন্ট বলছে জরুরি পরিস্থিতিতেও যাতে জল, বিদ্যুৎ, হাসপাতাল পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থা সচল থাকে তার জন্য যে কোনো পদক্ষেপ করতে পারে রাজ্য। অর্থাৎ এই মুহূর্তে আমরা অন্তত যে প্যাটার্নটা দেখেছি সেখানে মূলত পশ্চিমের রাজ্যগুলো, বিশেষ করে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, এই রাজ্যগুলোতে মোটামুটি আক্রমণ বেশি হচ্ছে। ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে প্রায় প্রত্যেকটি রাজ্যকে বলা হয়েছে যে যদি কোনো রকমের জরুরিকালীন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কোনো ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা না করে বেসিক নিডস যেগুলো রয়েছে, জল, বিদ্যুৎ, হাসপাতাল পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আর যে কোনো রাজ্য তখনই সক্রিয় ভূমিকা পালন করতে পারবে যখন তারা আগে থেকে নিজেদের প্ল্যান রেডি রাখবে, সেটা সামরিকভাবে হোক, সেটা অসামরিকভাবে হোক, রাজ্যের যেটুকু ক্যাপাবিলিটি রয়েছে এনজিওর মাধ্যমে হোক, পুলিশের মাধ্যমে হোক, রাজ্যকে প্রস্তুত থাকতে হবে কোনো ঘটনা ঘটলে যেন যোগাযোগ ব্যবস্থা সচল থাকে, স্বাস্থ্য ক্ষেত্রে কোথাও কখনো যেন বন্ধ না হয়, ছুটি যেন সেইভাবেই ঘোষণা করা হয়, মানুষের প্রয়োজনে হয়তো খোলা রাখতে হবে 24 ঘন্টা। তার কারণ আপনারা জানেন কিনা জানি না, আচ্ছা আমি তথ্যটা পরে দিচ্ছি। পাকিস্তান কি ভয়ঙ্কর খেলা খেলছে আপনাদের আমি জানাচ্ছি, কিন্তু তার আগে আপনাদের জানাবো 3 নম্বর পয়েন্ট, যেখানে বলা হচ্ছে অসামরিক প্রতিরক্ষার জন্য যদি কোনো সরঞ্জাম কেনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এমন কোনো নিয়ম মানার প্রয়োজন নেই যাতে গোটা বিষয়টা দেরি হয়। অর্থাৎ অসামরিক প্রতিরক্ষা, দেখুন প্রতিরক্ষা তো সামরিক এবং অসামরিক হয়, সামরিক প্রতিরক্ষা আমাদের দেশ এবং আমাদের মিলিটারি তারা বুঝছে, আর অসামরিক প্রতিরক্ষা হচ্ছে সেটা হচ্ছে ডিফেন্সিভ। অর্থাৎ যদি কোনো আক্রমণ আসে তাহলে সেই আক্রমণ প্রতিহত করে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য যদি কোনো জিনিসের কেনার প্রয়োজন পড়ে, যদি কোনো মানুষকে বাঁচানোর জন্য ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে হয় তাহলে সেটা কোনো পারমিশন লাগবে না, কেন্দ্রের কোনো পারমিশন লাগবে না। অর্থাৎ টাকা কেন্দ্র দেবে কিন্তু রাজ্য সরকার এখানে নিজস্ব সিদ্ধান্ত নিয়ে মানুষকে বাঁচানোর জন্য যা ভালো বুঝবে সেটা করতে পারে। কিন্তু আমার এখানেই সন্দেহ, এই 3 নম্বর পয়েন্টটা নিয়ে আমার সন্দেহ। তার কারণ আমরা তৃণমূলের প্রশাসনকে দেখেছি, এরা যেখানেই টাকার গন্ধ পায় সেখানে এরা চুপচুপ চুপচুপ করে। তাই এই মুহূর্তে দেশের যখন প্রয়োজন, এই 3 নম্বর পয়েন্টটা নিয়ে আবার নোংরা দুর্নীতি হবে না তো, নতুন মিথ্যে করে বিল বানিয়ে দেওয়া হবে না তো, যে আমরা হ্যান করেছি ত্যান করেছি বলে কয়েকশো কোটি টাকার বিল বানিয়ে দিয়ে ভারত সরকারের চাপে ভারত সরকারকে ফেলে দেওয়া কিংবা আমাদের গায়ে ফেলে দেওয়া। এই প্রশাসনকে আমরা বিশ্বাস করতে পারি না কোনো দিক থেকে, কোনো দিক থেকে এই প্রশাসনের বিশ্বাসযোগ্যতা আমাদের কাছে নেই, আমরা হারিয়ে গেছে নৈতিকভাবে। এই প্রশাসনটা আমাদের রাজ্যে ক্ষমতায় বসার অধিকার হারিয়েছে। তাই 3 নম্বর পয়েন্টটা নিয়ে আমি সন্দিহান রয়েছি। আগামী দিনে নিশ্চিতভাবে তথ্য প্রকাশ্যে আসবে, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমি বলতে চাই যে দয়া করে হাত জোর করে প্রশাসনের কাছে অনুরোধ, এই ক্রিটিক্যাল মুহূর্তে এইখানে চুরি দুর্নীতি আর করবেন না। অনেক স্কোপ পেয়েছেন, তৃণমূল নেতাদের কাছে কাতর আবেদন, এটাকে কোনো স্কোপ ধরবেন না। সাধারণ মানুষ দেশের জন্য লড়ুন, আমাদের বীর সেনারা কিভাবে লড়াই করছে তাদের দেখে উদ্বুদ্ধ হন। একের পর এক সেনার কয়েকজনের অন্তত 2-1 জন সেনার প্রাণ চলে গিয়েছে, সেই খবর আমরা পেয়েছি। দয়া করে তাদেরকে সম্মান করুন, এই মুহূর্তে সুযোগের সন্ধান করবেন না। এইখানে দাঁড়িয়ে আপনাদের সামনে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে পর্ব শেষ করব, এটা অন্য একটি পর্বে আপনাদের সামনে বলবো। পাকিস্তান এই মুহূর্তে যে নোংরা খেলাটা খেলছে, পাকিস্তানের সাধারণ মানুষকে তারা বিপদের মধ্যে ফেলে তারা ভারতের সঙ্গে মোকাবিলা করতে চাইছে। অর্থাৎ তারা প্রত্যেকটা এয়ারপোর্ট কার্যত সচল করে দিয়েছে। কেন করেছে জানেন?
তার কারণ ভারত যেন হামলা করতে না পারে, বা ভারত যদি হামলা করে তাহলে প্রথম আঘাত যেন তাদের সিভিলিয়ানদের ওপর আসে, তাহলে সেটা নিয়ে তাদের রাজনীতি করতে সুবিধা হবে। অর্থাৎ সামরিক মোকাবিলায় তারা সিভিলিয়ানদের প্রথমে রেখে দিয়েছে, আর আমাদের দেশ সামরিক মোকাবিলায় আমাকে আপনাকে একেবারে শেষে রেখেছে। বুলেট যদি প্রথমে আসে তাহলে আসবে আমাদের সেনাবাহিনী, আমাদের সামরিক বাহিনী, অসামরিক বাহিনী, এরকম অনেকগুলো স্তর রয়েছে। তারপরে কোনো আঘাত আসবে আমাদের উপর। সেখানে পাকিস্তান নিজেরা বাংকারের মধ্যে ঢুকিয়ে পড়ছে, দাউদ ইব্রাহিমরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, আসিফ মুনিরকে অ্যারেস্ট করা হয়ে যাচ্ছে, তারা নিজেদের আত্মীয় স্বজনকে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন, অথচ সাধারণ মানুষকে ফ্রন্টে রেখে দিচ্ছেন। এই নোংরা পাকিস্তানের জন্য গলা ফাটাচ্ছে আমাদের এখানকার কিছু মানুষ, মাকু এবং শেখু, তাদের চোখে জল পড়তে শুরু করে দিয়েছে, যারা কয়েকদিন আগেই বলছেন যে কেন ভারত যুদ্ধ করছে না, মোদি পালাচ্ছে, মোদি কিছু করবে না, গায়েব। মোদির মুন্ডুটাকে কেটে দিয়ে ভারতের প্রধানমন্ত্রীর মুন্ডুটাকে উড়িয়ে দিয়ে বলছে গায়েব। সেই ভারতের প্রধানমন্ত্রী যখন কারেজ দেখাচ্ছে, তখন এই শেখু এবং মাকুরা তারা বলতে শুরু করে দিয়েছে না, যুদ্ধ নয় শান্তি চায়, যুদ্ধ নয় শান্তি চায়। এদের জিনগুলো সত্যি সত্যি মনে হয় পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা উচিত যে এরা ভারতীয় না এরা প্রো পাকিস্তানি। তবে আমরা যারা প্রকৃত ভারতের নুন খেয়েছি, ভারত মাতার জয়গান গাইব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা কুণ্ঠিত হব না এই কঠিন মুহূর্তে আমাদের দেশের পাশে দাঁড়াতে। আপনারা সকলে ইউনাইটেড থাকুন, আমরা সকলে একবদ্ধ থাকি। আমাদের যে সমস্ত জেহাদি গোষ্ঠীরা রয়েছে তারা পাকিস্তানে থাকুক আর বাংলাদেশে থাকুক আর যেখানেই থাকুক, তারা যেন আমাদের এই ইউনিটি দেখে ভয় পায়। এইটুকু কাজ আমাদের নিজেদের কাঁধে নিতে হবে। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।